সুপ্রিয় চাকরি প্রত্যাশী, আসসালামু আলাইকুম। বিদ্যাবাড়ি ডিজিটাল ক্লাসরুম থেকে স্বাগত জানাচ্ছি। আজকের পত্রিকার পাতা থেকে আমি শফিয়ার রহমান। পত্রিকার পাতা থেকে যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের বিভিন্ন চাকরি পরীক্ষায় কাজে লেগে থাকে সেই তথ্যগুলো নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা পত্রিকা পড়তে গিয়ে অনেকেই বিড়ম্বনায় পড়েন যে আসলে কোন তথ্যটি নেবেন কি নেবেন না সেটি আপনারা বাছাই করতে পারেন না। এজন্য আমরা কষ্ট করে বাছাই করে দিয়েছি। এই আপনি 10 থেকে 15 মিনিট একটু কষ্ট করে আমাদের এই ক্লাসটি করলেই অনেকগুলো তথ্য ইনশাআল্লাহ পেয়ে যাবেন, এবং এই তথ্যগুলো আপনার যে কোনো পরীক্ষার জন্য কাজে লাগবে, সেটা প্রিলিমিনারি, রিটেন বা ভাইবা, যে কোনো পরীক্ষায় কাজে লাগবে। তাহলে চলুন আমরা কথা না বাড়িয়ে আজকে আমাদের পত্রিকার পাতা থেকে প্রথম যে প্রশ্নটি সেটি দেখে নেব। তার আগে আজকে বলে রাখি, আজকে কিন্তু 18ই জানুয়ারি 2025। এখানে প্রথম যে প্রশ্নটি দেয়া আছে যে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতিতে মধ্যস্থতাকারী দেশের নাম কি? এই প্রশ্নটি আপনাদেরকে উত্তর করতে হবে। যারা পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যারা পারেন না তাদের চিন্তিত হওয়ার কোনো কারণ নেই, কারণ আমি বলে দিব। তার আগে আপনি একটু 1 থেকে 2 সেকেন্ড একটু গবেষণা করেন যে এই প্রশ্নটির উত্তর কোনটি। আমি কিন্তু আজকে কোনো অপশন দেইনি, অপশন ছাড়া আপনাকে উত্তর করতে হবে। অপশন ছাড়া উত্তর করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন যারা অপশন ছাড়া পারে তাদের কিন্তু কনফিডেন্স অনেক ভালো এবং তাদের প্রস্তুতিও নিঃসন্দেহে ভালো। আচ্ছা, তাহলে আমি বলে দিচ্ছি যে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতিতে মধ্যস্থতাকারী দেশ হচ্ছে কাতার। মধ্যস্থতাকারী দেশের নাম কি? কাতার। এটি আপনারা অবশ্যই জেনে রাখবেন, কারণ বর্তমান সময়ে সবচেয়ে মানবিকতার নিষ্ঠুরতার মানে একদম নিষ্ঠুরতম একটা সময় পার করছে, সেটি হচ্ছে গাজাবাসী। সেখানে বর্বরতার কোনো শেষ নেই। আমরা চাই যে এই যুদ্ধ থেমে যাক, পৃথিবীতে শান্তি আসুক। তাহলে এই হামাস এবং ইসরায়েলের মধ্যকার যুদ্ধবিরতিতে সহায়তা করছে বা মধ্যস্থতা করছে কে? কাতার। এখন একটু জানতে হবে ব্যাকগ্রাউন্ড, যে হামাস আসলে কবে প্রতিষ্ঠিত হয়। এই হামাস প্রতিষ্ঠিত হয়, মনে রাখবেন, এই হামাস প্রতিষ্ঠিত হয় 1987 সালে। কত সালে? 1987 সালে। এই তথ্যটা কিন্তু আপনার কাজে লাগতে পারে। এবং ইসরায়েল কবে প্রতিষ্ঠিত হয়? ইসরায়েল কবে প্রতিষ্ঠিত হয়? এই ইসরায়েল প্রতিষ্ঠিত হয় 1948 সালে। 1948 সালে। এই দুটি তথ্যও কিন্তু আপনার পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে পত্রিকার পাতা থেকে আজকের এই গুরুত্বপূর্ণ প্রশ্নটি কিন্তু নেওয়া হয়েছে আপনাদের সুবিধার্থে। ওকে, তাহলে আমরা দেখলাম, এবং এই যুদ্ধবিরতিটি মানে এই যে যুদ্ধবিরতি নিয়ে যে আলোচনা চলছে, এটি সম্পন্ন হবে 3 ধাপে। কয় ধাপে? 3 ধাপে সম্পন্ন হওয়ার কথা বলা হয়েছে। মানে ধীরে ধীরে প্রথমে দেখা গেল যে কিছু জিম্মিকে মুক্তি দিবে হামাস, তারপরে হচ্ছে যে তার বিনিময়ে ইসরায়েল হচ্ছে যে কিছু ফিলিস্তিনিকে মুক্তি দিবে। এভাবেই কিন্তু তাদের মানে 3টি ধাপে এই চুক্তিটি সম্পন্ন হবে। এবং হামাস হচ্ছে যে ইসরায়েলে আক্রমণ করেছিল কবে? 2023 সালের 7ই অক্টোবর। 2023 সালের 7 অক্টোবর হচ্ছে হামাস ইসরায়েলে কিন্তু আক্রমণ চালিয়েছিল, এবং প্রায় 1.5 মাস হয়ে গেল এই হামলা চালানোর। এই জন্য আজকে এমন একটি পর্যায়ে গিয়েছে যে সেখানে আসলে যুদ্ধবিরতি ছাড়া আর কোনো উপায় দেখা যাচ্ছে না। তাহলে আমরাও চাই যুদ্ধবিরতিটি হোক এবং পৃথিবীতে শান্তি আসুক। ওকে, এবং ইসরায়েল যে একটা দোষী রাষ্ট্র, ইসরায়েলের বিচার অবশ্যই হোক, এটাও আমরা চাই। ওকে, তাহলে এই তথ্যটি আশা করি বুঝতে পেরেছেন এবং পেয়ে গেছেন। তাহলে আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। নেক্সট কোয়েশ্চেনে চলে যাচ্ছি যে বিশ্বব্যাংকের বৈশ্বিক অর্থনৈতিক সম্ভাবনা 2025-এর জানুয়ারি সংস্করণে, কারণ বিশ্বব্যাংক কিন্তু কিছুদিন পর পর তথ্যগুলো আপডেট করে। জানুয়ারি সংস্করণে 2024-25 অর্থ বছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি কত নির্ধারণ করা হয়েছে? প্রশ্নটা যদিও একটু বড় হয়ে গেছে, একবারে সহজ কথায় বলে দেই যে বিশ্বব্যাংকের 2024-25 অর্থ বছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি কত নির্ধারণ করা হয়েছে? আপনারা যারা পারেন তারা কমেন্ট করে জানান, আর না পারলে 1 থেকে 2 সেকেন্ড একটু গবেষণা করুন, মানে চেষ্টা করুন। আর আমি তো বলেই দিব ইনশাল্লাহ, চেষ্টা করতে থাকেন, দেখা যাক। আচ্ছা, একটু বলে রাখি যে বিশ্বব্যাংক, আপনারা জানেন যে বিশ্বব্যাংক হচ্ছে যে মানে এটার সদর দপ্তর ওয়াশিংটন ডিসিতে। বিশ্বব্যাংকের সদর দপ্তর কোথায়? বিশ্বব্যাংকের সদর দপ্তর ওয়াশিংটন ডিসি। মানে মোট কথা টাকা পয়সা সংক্রান্ত যত কাহিনী আছে সবগুলোরই সদর দপ্তর হচ্ছে ওয়াশিংটন ডিসি। ওয়াশিংটন ডিসি, যেটি
যুক্তরাষ্ট্রে অবস্থিত, তাই না? আচ্ছা, তাহলে আমরা এই সদর দপ্তরটা দেখলাম এবং বিশ্বব্যাংক পূর্বাভাস দিয়েছে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি এই চলতি মাসে, যেহেতু এটা কালকে মানে তারা আপডেট করেছে এবং আজকে আমরা পত্রিকায় পেয়েছি, এবং তারা বলেছে যে বাংলাদেশের প্রবৃদ্ধি হবে, জিডিপি প্রবৃদ্ধি হবে 4.1%, 4.1% প্রবৃদ্ধির কথা তারা বলেছে। এই তথ্যটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এর সাথে জানিয়ে রাখি যে জিডিপিটা আসলে কি। জিডিপি একটু অনেকেই জানেন না যে জিডিপি আসলে কি। আচ্ছা, জিডিপি হচ্ছে, আমরা একটু দেখি যে জিডিপি হচ্ছে একটি দেশের পণ্য ও সেবা, একটি দেশের যতগুলো পণ্য ও সেবা উৎপাদিত হয় সেটাই হচ্ছে জিডিপি। একটি দেশের একটু লিখে দিচ্ছি আমি, একটি দেশের পণ্য ও সেবা, এটাই হচ্ছে কি জিডিপি। আর প্রবৃদ্ধিটা কি, এখন আমরা দেখি এই জিডিপি দেখলাম, এখন আমরা দেখি যে প্রবৃদ্ধিটা কি। প্রবৃদ্ধি হচ্ছে যে আগের বছরের সাথে তুলনা করা, অর্থাৎ আগের বছরের তুলনায় জিডিপি বৃদ্ধির হারকেই প্রবৃদ্ধি বলে। তাহলে আমরা লিখি যে আগের বছরের তুলনায় জিডিপি বৃদ্ধির হার, জিডিপি বৃদ্ধির হার, এটাই হচ্ছে প্রবৃদ্ধি। জিডিপি বৃদ্ধির হার মানে রেট, এটাই হচ্ছে প্রবৃদ্ধি। তাহলে আমরা জিডিপিও দেখলাম, প্রবৃদ্ধিও দেখলাম। এই জন্য বিশ্বব্যাংক বলছে যে আগের বছর তুলনায় এবার কিন্তু বাড়ছে না, এবার কিন্তু কমে যাচ্ছে, মানে একটা পার্থক্য। এই পার্থক্যটাই হচ্ছে প্রবৃদ্ধি, এবং সেই পার্থক্যটা হবে এবারে এই চলতি বছরে মানে 2024-25 অর্থ বছরে সেটা 4.1%। এবার আরেকটি তথ্য আমরা বলে দেব যে অর্থনৈতিক সমীক্ষা, বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা 2024 অনুসারে, একটু সেটাও দেখে নেবেন যে অর্থনৈতিক, আমরা একটু ক্লিয়ার করে লিখি যে অর্থনৈতিক সমীক্ষা 2024 অনুসারে বাংলাদেশে জিডিপি হবে 5.82%। বাংলাদেশের জিডিপি কত? 5.82%। এই তথ্যটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তাহলে আমরা দুই ধরনের জিডিপি দেখলাম, একটা বিশ্ব ব্যাংকের হিসাব অনুসারে 4.1%, আর অর্থনৈতিক সমীক্ষা 2024 অনুসারে সেটি বাংলাদেশের জিডিপি হবে 5.82%। এই তথ্যগুলো কিন্তু আপনার কাজে লাগবে, নিঃসন্দেহে কাজে লাগবে, সেটা রিটেনের ক্ষেত্রে হোক বা প্রিলিমিনারি যে কোনো তথ্যের এবং ব্যাংক। আচ্ছা, তাহলে পত্রিকার পাতা থেকে আজকের এই আয়োজনটি চলছে এবং আশা করি আপনারা ক্লাসটি করছেন এবং এনজয় করছেন। ঠিক আছে, আমরা অল্প কথায় হচ্ছে যে আমরা বেশি তথ্য দিয়ে ফেলবো, এবং আপনাদের 10-15 মিনিট ক্লাস করলেই কিন্তু আপনার পত্রিকাটা একরকম একদম ঝালাই হয়ে যাবে। ওকে, নেক্সট কোয়েশ্চেন। আমরা পরবর্তী কোয়েশ্চেনে চলে যাচ্ছি যে সংকটে থাকা ইউক্রেন কোন দেশের সাথে 100 বছরের অংশীদারিত্ব চুক্তি সই করেছে? এটাও কিন্তু পত্রিকায় এসেছে। 100 বছরের অংশীদারিত্ব চুক্তি সই করেছে। আপনারা জানেন যে ইউক্রেন ভয়াবহ সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, কারণ ইতোমধ্যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসেছেন এবং তিনি বলেছেন যে তিনি রাশিয়ার কর্মকাণ্ড সাপোর্ট করছেন, এবং তিনি কিন্তু চাচ্ছেন যে ইউক্রেন রাশিয়া যুদ্ধটা থেমে যাক। এই জন্য ইউক্রেন এখন খুঁজছে যে তাদের আসলে কোথায় সঙ্গী পাওয়া যায় এবং কার সাথে ভালো চুক্তি করা যায়, কারণ যেহেতু আমেরিকার জো বাইডেন তাকে সহযোগিতা করতো, কিন্তু জো বাইডেন এখন নেই, এখন ক্ষমতায় আছে কে? এখন ডোনাল্ড ট্রাম্প 20 তারিখে দায়িত্ব নিলে তখন কিন্তু তিনি এই যুদ্ধটা থামিয়ে দিবেন। এখন এমত অবস্থায় ইউক্রেন মানে বিভিন্ন দেশের সাথে চুক্তি করার জন্য একদম উদ্গ্রীব হয়ে গেছেন। এরই মধ্যে চুক্তি করে ফেলেছেন 100 বছরের একটা চুক্তি, যেটার নাম হচ্ছে 100 বছরের অংশীদারিত্ব চুক্তি, এবং করেছেন কোন দেশের সাথে? যুক্তরাষ্ট্র নয় কিন্তু যুক্তরাজ্য। এই তথ্যটি খুবই গুরুত্বপূর্ণ। যুক্তরাজ্যের সাথে এই চুক্তিটি করে ফেলেছেন 100 বছরের, এবং এই চুক্তিটি মোটামুটি প্রতিরক্ষামূলক মানে হচ্ছে আপনাকে আক্রমণ করলে আমি হেল্প করব, ব্যাপারটা এরকম। এটি একটি প্রতিরক্ষামূলক চুক্তি, প্রতিরক্ষামূলক, এবং এর পাশাপাশি হয়তো আরো অন্যান্য বিষয় সেখানে ইনক্লুড থাকবে প্রতিরক্ষার পাশাপাশি। আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে এই যুক্তরাজ্যের সাথে এই চুক্তিটি করেছে, এবং রাশিয়া কিন্তু ইউক্রেনে হামলা শুরু করেছিল
ইউক্রেনে হামলা শুরু করেছিল 2022 সালের 2022 সালের 24 ফেব্রুয়ারি 2022 সালের 24 ফেব্রুয়ারি রাশিয়া হচ্ছে ইউক্রেনে হামলা চালিয়েছিল, সরাসরি হামলা চালিয়েছিল। এই তথ্যটিও কিন্তু আপনার কাজে লাগবে। 2022 সালের 24 ফেব্রুয়ারি। এর আগে রাশিয়া ক্রিমিয়া দখল করে। রাশিয়া কি করে? ক্রিমিয়া দখল করে 2014 সালে। এই তথ্যটি কিন্তু বিসিএস এ এসেছিল। 2014 সালে রাশিয়া ক্রিমিয়া দখল করে। তাহলে দেখেন আমরা অনেকগুলো তথ্য কিন্তু পেয়ে গেলাম, এবং রাশিয়া যেহেতু একের পর এক জায়গা দখল করে নিচ্ছে, এই জন্য ইউক্রেন কিন্তু এখন চিন্তায় পড়ে গেছে এবং তারা চাচ্ছে যে আমাদের পাশে কিছু দেশ থাক, এবং এই জন্য তারা কিন্তু যুক্তরাজ্যের সাথে চুক্তি করে ফেলেছে। ওকে, আশা করি তথ্যটি পেয়ে গেছেন। তাহলে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। ইস্পাত উৎপাদনে ও ব্যবহারে শীর্ষ দেশের নাম কি? এটা আপনাকে বলতে হবে। যারা পারেন তারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন, এবং ক্লাসটি কেমন লাগছে, আপনারা বুঝতে পারছেন কিনা সেটিও অবশ্যই জানাবেন। আচ্ছা, ইস্পাত উৎপাদন ও ব্যবহারে শীর্ষ দেশের নাম হচ্ছে চীন বা চায়না, আমরা যাকে বলি চীন। এই চীন যে শুধু ইস্পাত উৎপাদনে শীর্ষ দেশ তা কিন্তু নয়, এটি কিন্তু পত্রিকায় আজকে এসেছে, তা কিন্তু নয়। এর পাশাপাশি চীন হচ্ছে লোহা উৎপাদনেও শীর্ষ। কি উৎপাদনে? লোহা উৎপাদনের শীর্ষ দেশ। এবং চীন হচ্ছে এর পাশাপাশি কি উৎপাদনের শীর্ষ দেশ? স্বর্ণ উৎপাদনেও চীন হচ্ছে শীর্ষ দেশ। তাহলে লোহা দেখলাম, স্বর্ণ দেখলাম, এবং দেখেন ইস্পাত, এই ইস্পাত উৎপাদনেও চীন হচ্ছে শীর্ষ দেশ। তাহলে চীন কিন্তু অনেকগুলো খাতে উৎপাদনের শীর্ষ। এই জন্য কিন্তু চীনের অর্থনীতি একদম মানে দুরন্ত গতিতে, একদম পাগলা ঘোড়ার মতো ছুটে চলেছে চীনের অর্থনীতি। ওকে, আচ্ছা, তামা উৎপাদনের শীর্ষ দেশ একটু বলে রাখি, এই তামা উৎপাদনের শীর্ষ দেশ হচ্ছে চিলি। তামা উৎপাদনের শীর্ষ দেশ কি? চিলি। হ্যাঁ, যাকে আমরা মরিচ রাষ্ট্র বলে থাকি। মানে চিলি মানে কি? মরিচ। চিলি দেখেন না, মরিচের মতো লম্বা, সরু রাষ্ট্র, তাই না? তাহলে এই যে ইস্পাত উৎপাদন ও ব্যবহারে শীর্ষ দেশের নাম কি? এটির উত্তর হচ্ছে চায়না বা চীন। ওকে, আশা করি তথ্যটি পেয়ে গেছেন। নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাচ্ছি। দেখি কারা পারেন যে পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলোর সংস্থার নাম কি? সংস্থার নাম, এটি কিন্তু গুরুত্বপূর্ণ। মানে যে দেশগুলো পেট্রোলিয়াম রপ্তানি করে সেই দেশগুলোর একটা সংস্থা আছে, সেই সংস্থাটার নাম কি? যারা পারেন 1 সেকেন্ডের মধ্যে জানিয়ে দেবেন, অথবা 2 সেকেন্ড। আচ্ছা, আমরা দেখলাম যে সময় কিন্তু শেষ হয়ে গেছে। 1 সেকেন্ড 2 সেকেন্ড, আমি বলতে বলতেই সময় শেষ। আচ্ছা, তাহলে আমি বলে দিচ্ছি, এটার সংস্থার নাম হচ্ছে ওপেক। এর পূর্ণরূপ হচ্ছে অর্গানাইজেশন অফ দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ। আমি ফুল মিনিংটা লিখে দিচ্ছি, আমার সাথে সাথে লিখে নেন যে অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ। পেট্রোলিয়াম এক্সপোর্টিং, অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ। অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ, এটার সংক্ষিপ্ত রূপ হচ্ছে ওপেক। এবং এই ওপেক প্রতিষ্ঠিত হয় কত সালে? 1960 সালে এটি প্রতিষ্ঠিত হয়, 1960 সালে। এবং এর সদর দপ্তর হচ্ছে, একটু লিখে নেন সবাই, এর সদর দপ্তর হচ্ছে ভিয়েনা। এর সদর দপ্তর হচ্ছে কোথায়? ভিয়েনা হচ্ছে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা। এর আগে ছিল জেনেভা, সুইজারল্যান্ডের জেনেভায় এটি ছিল। এবং ওপেকের বর্তমান সদস্য হচ্ছে 12টি। বর্তমান সদস্য কয়টি? 12টি। আগে ছিল 13টি, এখন হয়ে গেছে 12টি। এবং সর্বশেষ সদস্য হচ্ছে কঙ্গো প্রজাতন্ত্র। সর্বশেষ সদস্য হচ্ছে কঙ্গো প্রজাতন্ত্র। তাহলে দেখেন, আমরা কিন্তু পত্রিকার পাতা থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন কিন্তু একদম দিয়ে দিলাম, এবং এগুলো কিন্তু আপনার যে কোনো পরীক্ষার জন্য কাজে লাগবে।
কেমন লাগছে এটি জানাবেন। এবং পত্রিকার পাতা থেকে আমরা কিন্তু নিয়মিত আসারই চেষ্টা করি, হয়তো 2-1 দিন মাঝে মধ্যে গ্যাপ যায় কারণ আমাদেরও ব্যস্ততা থাকে, তাই বলে আমরা কিন্তু যে আসার চেষ্টা করি না তা কিন্তু না। এবং এর ফাঁকে একটু জানিয়ে রাখি, আমরা কিন্তু ইবুক নিয়ে আসবো ইনশাল্লাহ, যে যাতে আপনাদের সাধারণ জ্ঞান এবং সাধারণ জ্ঞানের বাংলাদেশ এবং আন্তর্জাতিক পাঠের যে গুরুত্বপূর্ণ ঘটনাবলী সেটা ইবুকের মধ্যে পাবেন। এবং কিছুদিন পরেই আজকালের মধ্যে হয়তো আমাদের এমআই মুকুল প্রধান স্যার সেটি ঘোষণা দিয়ে দিবেন। এবং এরই মধ্য দিয়ে আজকের এই সুন্দর পত্রিকার আয়োজন সেশনটি কিন্তু শেষ হয়ে গেল। এবং এই যে আপনারা আমাদের যে ওয়েবসাইট আছে সেখানে কানেক্টেড থাকার চেষ্টা করবেন, আমাদের ফেসবুক আছে, আমাদের ইউটিউব আছে, সেখানেও কিন্তু আপনারা এই তথ্যগুলো পাবেন এবং আমাদেরকে পাবেন। তো আশা করছি ক্লাসটি ভালো লেগেছে। বিদ্যাবাড়ির সাথেই থাকবেন এবং আমাদের জন্য দোয়া রাখবেন। সবার জন্য শুভকামনা, সবার একটি ভালো চাকরি হোক, সবাই ভালো জায়গায় যান এই প্রত্যাশা রাখছি। আসসালামু আলাইকুম এবং শুভেচ্ছা।